এইটা এখন শুরু হয়ে যাবে, ইসরায়েলের ভেতরের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। এইটাই নেতানিয়াহু ভয় পাচ্ছিল, এইটাই ইসরায়েল ভয় পাচ্ছিল, যে যে কোনো মূল্যে যেন যুদ্ধটা চালিয়ে নেওয়া যায়। ইরানের যে পয়েন্টগুলো নিয়েই আলোচনা হচ্ছে, এর ভিতরে ইরানের সব থেকে বড় স্ট্রাইকিং পয়েন্ট হলো আমার হিসেবে দুইটা। একটা হলো তাদের উপর থেকে যে স্যাংশনটা তুলে নেওয়া, এবং দ্বিতীয়ত হরমুজটা তাদের নিয়ন্ত্রণে রাখা। তো এই স্যাংশনটা ইরানের সব থেকে বেশি ক্ষতি করেছে গত 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 প্রায় 47 বছর, বিশেষ করে গত 20 বছরে। এবং এইটা নিয়ে ইসরায়েলের সব থেকে বেশি আপত্তি ছিল যে ইরান যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায়, ওই ইরানকে আর আটকানো যাবে না। তো এই একই সাথে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে ইরানের এই যুদ্ধের পরেই মিলিটারি ক্যাপাবিলিটিটা আরো বৃদ্ধি পাবে। মিডল ইস্টে, এন্টার মিডল ইস্টে ইরানের ইনফ্লুয়েন্স অনেক অনেক বৃদ্ধি পাবে, এবং আপনারা আন্তর্জাতিক মিডিয়া, যে কোনো খবরের কাগজ খুললেই টের পাবেন যে এই মুহূর্তে ইউরোপ, এশিয়ার ইনফ্লুয়েন্সিয়াল দেশগুলা, মিডল ইস্ট, সবাই ইরানকে নিয়ে ইনক্লুসিভ আলোচনা করতে রাজি। তারা আমেরিকাকে বাদ দিয়ে ইরানকে নিয়ে মিডল ইস্টের যে কোনো ইস্যুতে তারা ইনক্লুসিভ আলোচনা করতে রাজি। তো তার মানে এই মুহূর্তে ইরান শুধু এগিয়ে যাবে, একই সাথে ইসরায়েলের একটা সম্ভাবনা এবং কি আপনি দেখেন কিনা, যে জিনিসটা আসলে আপনার কাছে একটু জানতে চাই এবং দর্শকদেরকে একটু জানাতে চাই, যে একটি ভয় সবসময় মধ্যপ্রাচ্যের, এটা জনাব আশিকুর রহমান সাহেব আপনিও পারলে 1 মিনিট আমাকে বলবেন, কারণ আমরা একটা বিভক্তি আমাদের মধ্যে রয়েছে, সুন্নি শিয়া এই জাতীয় একটা বিষয় রয়েছে। এবং অনেকে মনে করে যে যদি ইরান এখানে শক্তিশালী হয়, তাহলে সুন্নি অন্যান্য ছোট দেশগুলো যে রয়েছে এগুলোর উপর একটা ডমিনেশনের প্রভাব তারা রাখতে পারে, হস্তক্ষেপ তারা করতে পারে, যেটি কখনো সুন্নি দেশগুলো চায় না বলেই কিন্তু ইরানের সাথে একটা বিভক্তি দীর্ঘদিন ধরে তারা চালিয়ে আসছে, অন্য দেশের সহায়তা নিয়ে আছে, যাতে কখনো তারা মনে করে কখনো যদি আবার ইরান তাদের উপরে আক্রমণ করে, তাদের দেশগুলোর উপরে প্রভাব বিস্তার করে তাদের খনিজ সম্পদের দখল নিতে চায়। এই সম্ভাবনাগুলিকে আপনি কেমন দেখেন, এবং ইরানি মানসিকতা আসলে এই ধরনের বিষয়গুলিকে তারা আহ পারসিভ করে কিনা, তারা কি এই ধরনের ইয়েকে লালন করে কিনা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। পরবর্তীতে আপনার মেজর শাহিন এই প্রশ্ন আপনার কাছে। মেজর শাহিন, এটা কি আমার কাছে প্রশ্ন? আমি মেজর শাহিনকে শেষ করি, এরপর আপনার কাছে আসবো। মেজর শাহিন, এই প্রশ্নের ব্যাপারেও আপনার প্রতিক্রিয়া কি, এমন কোনো সম্ভাবনা কি আপনি দেখেন কিনা? না, আমি এরকম সম্ভাবনা দেখি না। প্রথমত কথা হলো যে এই শিয়া সুন্নিদের ব্যাপারটা, মিডিল ইস্টে কিন্তু শিয়া সুন্নি ব্যাপারটা পলিটিক্যাল। ইরানের সাথে ইরানের সাথে জিসিসি কান্ট্রিগুলোর যে ওদের যে বিরোধটা, এটা পলিটিক্যাল। এটার কারণ জিসিসি কান্ট্রিগুলোতে তারা সবগুলোতে রাজতন্ত্র আছে, সবগুলোই ইসরায়েল এবং আমেরিকার বন্ধু, এবং তারা ইরানের শাসন ব্যবস্থাটাকে ভয় পায়। ওই শিয়া সুন্নিটা ব্যাপার না। এটা যদি তারা অন্য ধর্মেরও হতো, তবুও আমার ধারণা এই বিষয়টা আসতো এখানে। শিয়া সুন্নিদের বিষয় না এটা, এখানে ইসরায়েল আমেরিকার পক্ষ এবং ইসরায়েল আমেরিকার বিপক্ষ, এই বিষয়টা হলো ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হলো শিয়া সুন্নিদের বিষয়টা যদি আনতেই হয়, তবে সবাই তো মুসলিম, সবাই তো এক আল্লাহ বিশ্বাস করে। তাই বলে কি ইসরায়েলের সাপোর্টে চলে যেতে হবে? তাই বলে কি ওই গাজার যে নৃশংস যে হত্যাকাণ্ডে তার সাপোর্টে চলে যেতে হবে? এটা কোনো যুক্তিতেই কাভার করে না, এটা কোনো যুক্তিতেই সাপোর্ট করে না। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। এবং মিডল ইস্টে ইরানের ইনফ্লুয়েন্স এখন থেকে অনেক বেশি বাড়বে। এবং একটা বিষয় এখানে ক্লিয়ার, যে এই যে মিডল ইস্ট থেকে আমেরিকার যে যতগুলো বেস ছিল, এইগুলোর যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইগুলো নতুন করে ব্যবহার করা যাবে না, এটা আমেরিকার প্রতিবেদন। এবং তারা বলছে যে এইগুলো এস্টাবলিশ করতে তাদের $2.7 ট্রিলিয়ন খরচ হয়েছিল এই মিডল ইস্টের এই 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 বিষয়গুলো করতে। তো এই পুরা বিষয়টা নতুন করে যদি আমেরিকা নতুন করে রিস্টাবলিশও করতে চায়, সেটাতেও বছরের পর বছরের পর বছর লেগে যাবে। তো ওই দিকে আর চিন্তা করার দরকার নাই। তো এখন হলো ইরান সামনের দিকে এগিয়ে যাবে, বাট আমি ইসরায়েল এবং আমেরিকার বিষয়ে জাস্ট কিছু কথা বলে শেষ করে দিচ্ছি। ইসরায়েলে এই মুহূর্তে ইরান হলো পুনর্গঠনের দিকে যাবে, ইউনিটের দিকে যাবে। আর ইসরায়েলে এই মুহূর্তে একটা হাহাকার শুরু হয়ে যাবে। এটা ইসরায়েল থেকে ফেরত একজন সাংবাদিক বলেছিলেন, যে বিশ্ববাসীকে বলছেন যে আপনারা জানেন না ইসরায়েলে কি পরিমাণে ধ্বংসযজ্ঞ হয়েছে, এটা আপনারা জানেন না। এটা আমি আমি দেখে আসলাম। ইসরায়েলের 1 লাখের বেশি মানুষ দেশ থেকে চলে গেছে, গৃহহারা হয়ে চলে গেছে। ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, ইসরায়েলের তেল ক্ষেত্র, ইসরায়েলের ড্রোন কারখানা, এগুলো ধ্বংস হয়েছে। নেতানিয়াহু নিজে বাঁচার জন্যে সে পার্লামেন্টে আপনার ডিফেন্সের বাজেট অনেক বাড়িয়েছে, এবং এটা নিয়ে
খুব সমালোচনা হচ্ছে ইসরায়েলে, যে তারা বলছে এই শিক্ষা খাতের বাজেট কমিয়ে দিয়েছে, স্বাস্থ্য খাতের বাজেট কমিয়ে দিয়েছে, মানুষের মৌলিক চাহিদার বাজেটগুলো কমিয়ে দিয়ে সে ডিফেন্সে বাজেটটা নিয়ে গেছে, এবং ইসরায়েলের সাধারণ জনগণ বলছেন যে এইটা ওই কট্টরপন্থী ইহুদিদের পকেটে এই টাকাটা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। পার্লামেন্টে নতুন একটা আইন পুট আপ করা হয়েছে যে কট্টরপন্থী যে ইহুদিরা আছে তাদের সন্তানরা কিংবা তারা ওই রিজার্ভ সোলজার হিসেবে তাদের দায়িত্ব পালন করতে হবে না, তাদেরকে অব্যাহতি। তো এই যে ঠিক। সমস্ত বিষয়গুলো ইসরায়েল করছে, নেতানিয়াহু করছে, তার যে ঘুষ দুর্নীতি এগুলোর বিচার থেকে বাঁচার জন্য, বাট এইটা এখন শুরু হয়ে যাবে, এইটা এখন শুরু হয়ে যাবে, ইসরায়েলের ভেতরের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। এইটাই নেতানিয়াহু ভয় পাচ্ছিল, এইটাই ইসরায়েল ভয় পাচ্ছিল, যে যে কোনো মূল্যে যেন যুদ্ধটা চালিয়ে নেওয়া যায়। জি। আর একই সাথে আমেরিকার ক্ষেত্রেও তাই, আমেরিকার ক্ষেত্রেও তাই। প্রশাসন, প্রশাসনের সাথে পেন্টাগন, পেন্টাগনের সাথে আর্মি, এই যে বিভিন্ন ধরনের যে টালমাটাল যে অবস্থাগুলো চলছিল, তার সাথে মানুষের বিক্ষোভ, জিনিসপত্রের দাম, এবং ট্রাম্পের মানসিক অবস্থা, ট্রাম্পকে অপসারণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমেরিকাতেও এখন তোলপাড় হবে। তারা এই বিষয়গুলো নিয়ে থাকবে। নতুন করে যুদ্ধে আসার আমি ওইভাবে সম্ভাবনা দেখছি না। এবং আমেরিকা এই মুহূর্তে, আমেরিকা এবং ইসরায়েল তারা সমস্ত পৃথিবীর দৃষ্টিতে ভিলেন, তাদের যারা বন্ধু ছিল তাদের কাছেও তারা ভিলেন, এবং তারা আমেরিকা ইসরায়েলকে বাদ দিয়েই সবকিছু করার চেষ্টা চলছে। তো আমার ধারণা যে আগামী 1 মাসে, এই যে যদি 10 দিনের যুদ্ধবিরতির কথাও বলি, এই 10 দিনেও ইরান আরো বেশি শক্তিশালী হবে, এবং ওই শক্ত দুই হবে। দেশ তাদের আভ্যন্তরীণ এই ঝামেলাগুলো নিয়েই টালমাটাল অবস্থায় থাকবে। এবং আমি ইরানের নিশ্চিত নিশ্চিত বিজয় এবং সামনে এগিয়ে যাওয়া দেখছি, সাগর ভাই। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব।